Assalamu alaikum wa rahmatullah. All praise is due to Allah, who is the Lord of the whole worlds and whole universes, and who has declared in the Holy Quran, Iqra'a bismi rabbikal ladhi khalaq. That means, read in the name of your Lord who has created. And peace be upon Muhammad sallallahu alaihi wasallam, the last messenger and the last prophet of Allah subhanahu wa ta'ala. Dear students, I am Mustafa Kamal, lecturer in Arabic of Monash KB Fazil Madrasa Barhatta Netrakuna. Dear students, all of you are welcome to my class. Today, I want to present in front of you about tag question for Fazil second year. Dear students, I hope that you are all by the grace of Almighty Allah. I am also all by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. Dear students, let's go. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুস্তাফা কামাল, প্রভাষক আরবি মনাশ কেবি ফাজিল মাদ্রাসা বারহাট্টা নেত্রকোনা এর পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি ফাজিল দ্বিতীয় বর্ষের ইংরেজি গ্রামার থেকে টাগ কোয়েশ্চন নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা তোমরা ফাজিল দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছো, তোমরা জানো তোমাদের একটা টপিক আছে যেটা হচ্ছে টাগ কোয়েশ্চন, ডব্লিউএস কোয়েশ্চন এবং নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এইগুলোর সমন্বয়ে তোমাদের একটা বিষয় আছে, একটা টপিক আছে, আর ওখানে 5 নাম্বারের প্রশ্ন হয়। তো বিশেষত টাগ কোয়েশ্চন থেকেই প্রায় 3টা আসে এবং টাগ কোয়েশ্চনের সাথে আসবে ডব্লিউএস কোয়েশ্চন এবং অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি টাগ কোয়েশ্চন নিয়ে। ইউ নো দ্যাট, তোমরা জানো যে টাগ কোয়েশ্চন ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি ফর এভরি স্টুডেন্টস ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। যদি বুঝতে পারো, যদি বুঝো, দেন ইট উইল বি ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। তো টাগ কোয়েশ্চন এর মাত্র 2টা গঠন আছে। 2টা গঠনের মাধ্যমেই সমস্ত টাগ কোয়েশ্চন করা সম্ভব। টাগ কোয়েশ্চনের গঠনগুলো কি কি? একটা হচ্ছে এবি সাব আর একটা হচ্ছে এবি নট সাব। এবি সাব, এবি নট সাব, এই 2 কথার মধ্যেই সমস্ত টাগ কোয়েশ্চনের সলিউশন রয়েছে। তো প্রথম কি এবি সাব, দ্বিতীয়টা হচ্ছে এবি নট সাব। এবি সাব বলতে কি বোঝায়? এ ভি মানে অক্সিলারি ভার্ব, এতে অক্সিলারি, বিতে ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তারপরে দ্বিতীয়টা কি ভি নট সাব মানে অক্সিলারি ভার্ব, তারপরে নটটা সংক্ষিপ্ত হবে এন অ্যাপোস্ট্রফি টি। এন ও টি ছিল, ও এর জায়গায় উপরে একটা কমা দিতে হবে, এন অ্যাপোস্ট্রফি টি। তো অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট, ঠিক আছে? তো আমরা এই প্লাস বলার দরকার নেই, আমরা বলার সময় কি বলবো? এবি সাব, এবি নট সাব। এখন এবি সাব কখন হবে? যদি প্রশ্নে প্রদত্ত যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, নেগেটিভ ওয়ার্ড থাকলে হবে এবি সাব, আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে, নেগেটিভ ওয়ার্ড না থাকলে হবে এবি নট সাব। তাহলে আমরা বুঝতে পারছি টাগ কোয়েশ্চনের গঠন মাত্র 2টা। কয়টা? 2টা। একটা কি এবি সাব আর একটা এবি নট সাব। এবি সাব, এবি নট সাব, মুখস্থ করবা এটা। তো আমরা যদি উদাহরণটা দেখি, দেখো, হি ইজ নট ইল, হি ইজ নট ইল, এই যে একটা বাক্য, এখানে আমরা প্রথমে দেখব কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না। তো নেগেটিভ ওয়ার্ড নিশ্চয়ই তোমরা চিনো। নেগেটিভ ওয়ার্ডগুলো একবার এক নজরে আমরা দেখে নিই কী কী নেগেটিভ ওয়ার্ডগুলো আছে। নেগেটিভ ওয়ার্ডগুলো হলো নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নাইদার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, ইটিসি। আবার দেখো, নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নাইদার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, এইগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এই যে 14টা এখানে নেগেটিভ ওয়ার্ড দিলাম, দেখো তো হি ইজ নট ইল, এখানে এই 14টা নেগেটিভ ওয়ার্ডের মধ্যে কোনো একটা আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে, নট আছে।
তো যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে নেগেটিভ ওয়ার্ড থাকলে কী হবে গঠনটা এবি সাব, এবি সাব। এবি মানে কি অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে তো অবশ্যই আছে, ইজ। তাহলে প্রথমে কী দেবো ইজ, তারপরে সাবজেক্ট কি হি, তো কী হলো ইজ হি। তোমরা জানো প্রশ্নে প্রদত্ত যে বাক্যটা থাকবে, সেন্টেন্সটা থাকবে, সেটা পুরোটা লিখতে হবে। লেখার পরে একটা কমা দিতে হবে, কমার পরে ওই প্রশ্নটা গঠন করে তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, নিচে আন্ডারলাইন দিতে হবে, নিচে একটা দাগ টানতে হবে। তো এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে প্রশ্নের গঠনটা কী হবে, প্রথমটা এবি সাব। তাহলে এবি এখানে দেখতে হবে এবি আছে কি না, হ্যাঁ আছে অবশ্যই। কি আছে, ইজ আছে, তাহলে আমরা ইজ দেবা। তারপরে সাবজেক্ট কি হি, তো হি দেব, তাহলে কী হবে ইজ হি। প্রথমটার গঠন কী হয়েছে ইজ হি। হি ইজ নট ইল, সে অসুস্থ নয়, ইজ হি, সে কি অসুস্থ। আচ্ছা, তারপরে দ্বিতীয় গঠনটা কি এবি নট সাব, এবি নট সাব। আর এটা কখন নেগেটিভ ওয়ার্ড না থাকলে, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত যে সেন্টেন্সটা থাকবে তার মধ্যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে। নেগেটিভ ওয়ার্ড তো আমরা বলছি 14টা নেগেটিভ ওয়ার্ড আছে সাধারণত। নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নাইদার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, বেয়ারলি। আস্তে আস্তে শোনো, নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নেইদার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, বেয়ারলি। এখানে দেওয়া আছে বড় হাতের মানে বড় করে, তোমরা হয়তো দেখতেও পাচ্ছ, ভালো করে দেখে নিও। তো আমরা দেখি উদাহরণটা, হি ইজ অয়েল। এই যে বাক্যটা আছে হি ইজ অয়েল, আমরা এখানে দেখব কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। মনে রাখবা প্রথম কাজটাই হচ্ছে টেট কোশ্চেন সলিউশনের জন্য প্রথম কাজটা হচ্ছে দেখতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না। নেগেটিভ ওয়ার্ড থাকলে হবে এবি সাব, আর না থাকলে হবে এবি নট সাব। মাত্র দুইটা কথা, এবি সাব, এবি নট সাব, এবি সাব, এবি নট সাব। এই দুইটা কথা বুঝলেই তুমি টেট কোশ্চেনের পুরো নাম্বার পাবা। আর এই টেট কোশ্চেনটা শুধু ফাজিলের স্টুডেন্টের জন্য নেই, বরং স্কুল কলেজ বা স্কুল মাদ্রাসা এই 8, 9, 10-এ রয়েছে, আবার ওইদিকে মাদ্রাসায় ফাজিলের স্টুডেন্টের জন্য এখানে রয়েছে। তারপরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আছে, এরপরেও ডিগ্রিতে ওই কারেকশনের মধ্যে আছে। আর বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে এটা দরকার, এই জন্যে এটা খুব গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করো। তো হি ইজ অয়েল, এখানে আমরা কি দেখলাম, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। হি ইজ অয়েল, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। অর্থাৎ এই যে নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নাইদার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, বেয়ারলি, কোনো একটা নেগেটিভ ওয়ার্ড নাই। না থাকার দরুন কি হবে, এবি নট সাব। এবি কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আছে, হ্যাঁ ইজ আছে। তারপরে আমরা কি দেবো নট, এই যে গঠন অনুসারে এবি নট সাব। প্রথমে এবি কি ইজ, তারপরে নট দিলাম ইজ, ইজন্ট, তারপরে সাবজেক্ট কি হি, ইজন্ট হি। এই হচ্ছে টেট কোশ্চেনের গঠন। তো বিষয়টা তো বুঝতে পারছো নিশ্চয়ই। মাত্র দুইটা গঠন, কি একটা হচ্ছে এবি সাব আর একটা এবি নট সাব। এই দুইটা কথা যদি মুখস্থ করতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি সহজেই টেট কোশ্চেন পারবা। তারপরেও আমি কিছু বিশ্লেষণ তোমাদের সাথে করছি, আরও কিছু আলোচনা আছে, এগুলি আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এবি সম্পর্কে 4টি কথা জানতে হবে। যেহেতু আমাদের গঠনে আছে কি এবি সাব অথবা এবি নট সাব, তাহলে আগে এবি মানে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব সম্পর্কে 4টি কথা তোমাকে জানতেই হবে। কি কথাগুলো, এবি থাকলে সাধারণত সেটি হবে, অর্থাৎ যদি প্রশ্ন প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই টেট কোশ্চেনে টিকিউতে সেই অক্সিলারি ভার্বটাই হবে। এবি না থাকলে মূল ভার্ব অনুসারে ডিড, ডাজ, ডু হবে। এবি মানে অক্সিলারি ভার্ব, যদি প্রশ্ন প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্ব অনুসারে ডিড, ডাজ, ডু। মূল ভার্বটা যদি পাস্ট ফর্ম হয়, বি টু মানে পাস্ট ফর্ম, তাহলে ডিড হবে। আর যদি মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তাহলে ডাজ হবে। আর যদি মূল ভার্বের সাথে এস বাই এস না থাকে, মাইনাস মানে না থাকে, তাহলে ডু হবে। অর্থাৎ মূল ভার্বটা যখন শুধু প্রেজেন্ট ফর্ম হবে, এস বাই এস মুক্ত প্রেজেন্ট ফর্ম, তখন ডু হবে। 3 নম্বর কথা হচ্ছে 4টি অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত হয়। কয়টি অক্সিলারি ভার্ব, 4টি অক্সিলারি ভার্বের সাথে যখন নট আসবে তখন সেই অক্সিলারি ভার্বগুলো সংক্ষিপ্ত হয়। যেমন এম নট থাকলে এইন্ট অথবা আরন্ট, শ্যাল নট থাকলে শান্ট, উইল নট থাকলে ওন্ট এবং ক্যান নট থাকলে কান্ট। এই 4টা কথা মনে রাখতে হবে। 4টি অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত হয়। কি কি, এম নট থাকলে এইন্ট অথবা আরন্ট, শ্যাল নট থাকলে শান্ট, উইল নট থাকলে ওন্ট এবং ক্যান নট থাকলে কান্ট। আর সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে 4 নম্বর কথাটা হচ্ছে টিকিউ এর সাবজেক্ট অনুসারে এবি হয়। টিকিউ মানে টেট কোশ্চেনের সাবজেক্ট। টেট কোশ্চেনে যে সাবজেক্টটা হবে
অনেক সময় দেখবা যে প্রদত্ত বাক্যের সাবজেক্ট যা আর টেক কোয়েশ্চেনের সাবজেক্ট সেটা হুবহু না, কারণ নাউনের ক্ষেত্রে প্রনাউন হয়। টেক কোয়েশ্চেনের সাবজেক্ট অনুসারে টেক কোয়েশ্চেনের যে অক্সিলারি ভার্ব আছে সেটা ব্যবহৃত হবে। তাহলে 4টা কথা অক্সিলারি ভার্ব সম্পর্কে। 1 নম্বর কথাটা মনে আছে তো, যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাই হবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডিড ডাজ ডু হবে। আর 4টা অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত হবে এম নট থাকলে এন্ট বা আরন্ট, শ্যাল নট থাকলে শান্ট, উইল নট থাকলে ওন্ট এবং ক্যান নট থাকলে কান্ট। এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে টিকিউ এর সাবজেক্ট অনুসারে, মানে টেক কোয়েশ্চেনের সাবজেক্ট অনুসারে টেক কোয়েশ্চেনের যে অক্সিলারি ভার্ব আছে সেটা বসবে। আমি এখন উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন তোমরা এই একে একে উদাহরণগুলো লক্ষ্য করো। আমরা কি বলছি, যদি প্রশ্নে প্রদত্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে টেক কোয়েশ্চেনে সেই অক্সিলারি ভার্বটাই আসবে। তো হি ইজ অয়েল, প্রথম কাজটা কি দেখতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না। যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে কি করব, গঠনটা হবে এ বি নট সাব। এখন এ বি কি আছে, হ্যাঁ আছে, ইজ, এখানে ইজ দিলাম, ঠিক আছে। তারপরে আসবে কি গঠন অনুসারে নট, তারপরে সাবজেক্ট কি হি, তাহলে কি হলো ইজন্ট হি। দ্বিতীয়টা দেখো হি কেম হিয়ার, আমরা একটু আগে বলেছি যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্ব অনুসারে ডিড ডাজ ডু আসবে, ডিড ডাজ ডু আসবে। মূল ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে আনতে হবে ডিড, এস বাই এস যুক্ত হলে আনতে হবে ডাজ, এস বাই এস মুক্ত হলে কি আনতে হবে ডু। তাহলে খেয়াল করো হি কেম হিয়ার, প্রথমে দেখবো কি নেগেটিভ ওয়ার্ড আছে কি না। এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, না থাকার দরুন গঠনটা কী হবে এ বি নট সাব, এ বি নট সাব। এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব তথা এ ভি নাই, তাহলে মূল ভার্বটা দেখতে হবে, মূল ভার্বটা কেম পাস্ট ফর্ম, এই জন্য আনতে হবে কি ডিড, আনলাম ডিড, তারপরে সংক্ষিপ্ত নট, তারপরে সাবজেক্ট কি হি, তাহলে ডিডেন্ট হি। তারপরটা কি হলো হি কামস হিয়ার, হি কামস হিয়ার। প্রথমেই 1 নাম্বার কাজটা হচ্ছে সবসময় মনে রাখবা টেক কোয়েশ্চেনের জন্য প্রথম কাজটা হচ্ছে দেখতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। আগে যে নেগেটিভ ওয়ার্ডগুলি আমরা উল্লেখ করেছি সেগুলো মুখস্থ করে নিবে। হি কামস হিয়ার, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, না থাকার ধরুন কী হয়েছে আমাদেরকে প্রশ্নের গঠনটা কী করতে হবে এ বি নট সাব, এ বি নাই, তাহলে মূল ভার্বটা দেখতে হবে, মূল ভার্বটা কি কামস, এস বাই এ যুক্ত, এই জন্য আনতে হবে কি ডাজ, তারপরে নট, তারপরে সাবজেক্ট কি হি, তাহলে ডাজেন্ট হি। তারপরে আই কাম হিয়ার, এখানেও প্রথমে দেখতে হবে কি নেগেটিভ ওয়ার্ড। 1 নাম্বার কাজই হচ্ছে সবসময় দেখতে হবে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নেগেটিভ ওয়ার্ড না থাকলে কি এ বি, না থাকলে এ বি নট সাব, আর যদি নেগেটিভ ওয়ার্ড থাকে এ বি সাব। গঠন তো দুইটা, এ বি সাব, এ বি নট সাব। তো আই কাম হিয়ার, এখানে যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই সুতরাং প্রশ্নের গঠনটা হবে এ বি নট সাব। এখন এ বি নাই তাহলে মূল ভার্বটা কি এস বাই এস মুক্ত প্রেজেন্ট ফর্ম, তাহলে আনতে হবে ডু, তার সাথে নট, তারপরে সাবজেক্ট আই, ডোন্ট আই। এরপরে আমরা বলছি 4টা অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত হয়। কয়টা? 4টা অক্সিলারি ভার্বের সাথে যখন নট আসবে তখন এগুলো সংক্ষিপ্ত হয়ে যাবে। যেমন এম নট থাকলে আরন্ট বা এন্ট, শ্যাল নট থাকলে শান্ট, উইল নট থাকলে ওন্ট, ক্যান নট থাকলে কান্ট। তাহলে দেখো আই এম অয়েল, আই এম অয়েল, এখানে প্রথমে দেখবো কি নেগেটিভ ওয়ার্ড আছে কি না। নেগেটিভ ওয়ার্ড না থাকলে কি হয় এ বি নট সাব, এ বি কি এম, তার সাথে নট, আর এম এর সাথে নট হলে কি হয় আরন্ট বা এন্ট, আরন্ট দেয় ভালো, আরন্ট, তারপর সাবজেক্ট কি আই, আরন্ট আই। তারপর আই শেল কাম হিয়ার, খেয়াল করো খুব, আই শেল কাম হিয়ার, এখানে প্রথমেই দেখবো কি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। আই শেল কাম হিয়ার, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, না থাকার ধরুন কী হবে এ বি নট সাব, এ বি কি আছে শেল, তার সাথে নট, আর শেল নট একসাথে হলে সংক্ষিপ্ত হয় শান্ট, হ্যাঁ শান্ট আই। তারপরে হি উইল কাম হিয়ার, এখানে প্রথমে দেখবো কি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নেগেটিভ ওয়ার্ড নাই, না থাকলে কী হবে এ বি নট সাব, এ বি কি আছে উইল, উইলের সাথে নট হলে সংক্ষিপ্ত হয় অন্ট, তাহলে অন্ট, আর সাবজেক্ট হচ্ছে হি, অন্ট হি। তারপরে ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, তো ইউ ক্যান ডু ইট, এখানে আমরা দেখবো কি নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। নেগেটিভ ওয়ার্ড নাই, না থাকার ধরুন কী হবে প্রশ্নের গঠনটা এ বি নট সাব, এ বি কি আছে ক্যান, তার সাথে নট, আর ক্যান নট একসাথে হলে কান্ট হয়, কান্ট, সাবজেক্ট হচ্ছে ইউ, কান্ট ইউ। তারপরে নোবডি ইজ অয়েল, আমরা সবশেষে বলছি যে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যে 4টা কথা তার মধ্যে সর্বশেষ কথা হচ্ছে যে এই টি কিউ এর যে সাবজেক্ট আছে অর্থাৎ টেক কোয়েশ্চেনের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব হবে। একটু খেয়াল করা, আগে ছিল নোবডি ইজ অয়েল, এখানে ইজ ছিল ইজ। আমরা জানি প্রথমেই দেখতে হবে নেগেটিভ ওয়ার্ড আছে কি না। নেগেটিভ ওয়ার্ড থাকলে হয় এবি সাব, না থাকলে এবি নট সাব। নোবডি ইজ অয়েল, নোবডিটা একটা নেগেটিভ ওয়ার্ড, কারণ আমরা একটু আগে পড়েছি নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নাইদার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, বেয়ারলি, এগুলো নেগেটিভ ওয়ার্ড। যেহেতু নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড থাকার ধরুন কী হবে এ বি সাব, এ বি
সাব। তা এ বি সাব আর ই নো বডি, আমরা জানি ওয়ান বডিযুক্ত যদি সাবজেক্টটা যদি ওয়ান বডিযুক্ত হয় তাহলে এখানে দে হবে। হ্যাঁ, এটা আমরা একটু পরেই আমরা আলোচনা করতেছি কোন নাউনের পরিবর্তে কি প্রনাউন হবে। তো নো বডির কারণে কি হবে দে, আর দের সাথে কি ইজ যায় না, দের সাথে কি বসে আর, এই জন্য আর দে হয়েছে। এটা মনে রাখতে হবে। টি কিউ এর অর্থাৎ ট্যাকুইশনের সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হবে। এখানে যাই থাকুক কিন্তু তুমি দেখবা ট্যাকুইশনের সাবজেক্টটা কি হচ্ছে, ট্যাকুইশনের সাবজেক্ট অনুসারে কি সবসময় অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে অক্সিলারি ভার্ব কয়টা এবং কি কি এটা উল্লেখ করব। তারপরে এই সাবজেক্ট প্রদত্ত বাক্যের সাবজেক্ট এর পরিবর্তে ট্যাকুইশনের সাবজেক্ট কি হবে, অর্থাৎ ট্যাকুইশনের সাবজেক্টে সবসময় প্রনাউন হয়, নাউন হয় না। এই জন্য কোন নাউনের পরিবর্তে কি প্রনাউন হবে এগুলিও আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই অক্সিলারি ভার্বগুলো আমাদের মুখস্থ রাখা দরকার। অক্সিলারি ভার্বগুলো যদি মুখস্থ না রাখতে পারি তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো, কারণ যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নিয়েই খেলা হচ্ছে, সুতরাং অক্সিলারি ভার্বগুলো যদি আমি না জানি তাহলে তো সমস্যায় পড়ে যেতে হবে। তো অক্সিলারি ভার্ব কথা হচ্ছে, অক্সিলারি ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আবার তিন প্রকার, বি হ্যাভ ডু, বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব, বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব। প্রাইমারি কয় প্রকার? তিন প্রকার, বি হ্যাভ ডু, বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব। বি ভার্ব হচ্ছে 8টা, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন। হ্যাভ ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ হ্যাজ হ্যাড। আর ডু ভার্ব হচ্ছে 3টা, ডু ডাজ ডিড। এই হচ্ছে 8 আর 3 11 আর 3 14, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে 14টা। আর মডেল অক্সিলারি ভার্ব হচ্ছে 13টা, মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড মাস্ট ডিয়ার নিড ওট টু ইউজ টু। মোট 27টা অক্সিলারি ভার্ব আছে। তো কেন তার চেয়ে বেশি কম নাই? হ্যাঁ, অনেক বইয়ে 23টা 24টা 25টা বা 26টাও আছে, 27 28 29 30 31 পর্যন্ত আছে। কিন্তু আমরা কেন 27 বলি? কারণ ম্যাক্সিমাম লেখক 27টা উল্লেখ করেছেন, এই জন্যই আমরা 27টা বলি, কিন্তু তার চেয়ে বেশি কম আছে। এই 27টা অক্সিলারি ভার্ব তোমাকে মুখস্থ করতে হবে। কি কি? এম ইজ আর, দেখো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড মাস্ট ডেয়ার নিড আউট টু ইউজ টু। এইগুলো মুখস্থ রাখতেই হবে তোমাকে। কি কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড মাস্ট ডেয়ার নিড আউট টু ইউজ টু। এগুলো একদমই মুখস্থ রাখবা, মনে রাখবা। এগুলো প্রধানত কয় প্রকার? দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্ব। আর প্রাইমারি হচ্ছে আবার 3 প্রকার, বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব। তো এই প্রাইমারি অক্সিলারি ভার্ব 3 প্রকারে মিলে হচ্ছে 14টা, আর মডেল হচ্ছে 13টা। এই 13 এবং 14 টোটাল মিলে হচ্ছে 27টা। সো উই ক্যান সি ইজিলি দেয়ার আর 27 অক্সিলারি ভার্বস। ইজ ইট ক্লিয়ার টু ইউ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন সাবজেক্ট সম্পর্কে কয়েকটি কথা মনে রাখতে হবে, কারণ আমরা জানি এখানে এভি সাব অথবা এভি নট সাব, যেহেতু এভি অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট নিয়েই খেলাটা, সুতরাং এই অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। অক্সিলারি ভার্ব সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, এখন সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা নেই। সাবজেক্ট সম্পর্কে যে কয়েকটি কথা মনে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে সাবজেক্টটি প্রনাউন হলে কি হবে। হ্যাঁ, সাবজেক্টটি যদি অর্থাৎ প্রশ্নে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্রনাউন হয় তাহলে সেই প্রনাউনটাই ট্যাকুইশনের সাবজেক্ট হবে। আর যদি সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে কি হবে, অর্থাৎ এই প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি যদি নাউন হয় তাহলে কি হবে, তাহলে তার প্রনাউন করে বসাতে হবে। কারণ তোমরা জানো ট্যাকুইশনের সাবজেক্ট কখনোই নাউন হয় না, বরং সবসময় প্রনাউন হয়। এই জন্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখনই ট্যাকুইশনের সাবজেক্টটা কি হবে, কোনো নাউন হবে, তখন যখন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা কোনো নাউন হবে তখন সেই নাউনের প্রনাউন কি সেটা আমাদের ট্যাকুইশনের সাবজেক্ট হিসাবে বসাতে হবে। এখন কোন নাউনের কি প্রনাউন হয় এটা আমি পরে লিখতেছি। আবার এটা আপাতত আমি সাবজেক্ট সম্পর্কে যে ধারণাটা আগে দিয়ে নিই, তো কোন নাউনের কি প্রনাউন এটা আমি সামনে লিখব। তো শুরুতে যদি পসেসিভ কেস থাকে, যেমন মনে করো
মাই ফাদার, মাই মাদার, অথবা আওয়ার কান্ট্রি, এরকম মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দিয়ার ইত্যাদি কোনো পসেসিভ কেস দ্বারা যখন সেন্টেন্সটা শুরু হবে, তো পসেসিভ কেসের পরে যে নাউনটা আছে সেই নাউনটাকে সাবজেক্ট ধরতে হবে। এই সবগুলি আমি বিস্তারিত উদাহরণ সহকারে আলোচনা করে বোঝাবো ইনশাআল্লাহ। তারপরে অফ আস, অফ দেম থাকলে কি হবে? অফ আস যদি থাকে তাহলে সাবজেক্ট হবে উই, অফ দেম থাকলে হবে দে। শুরুতে যদি লেটাস থাকে তাহলে সাবজেক্ট হবে শ্যালুই, মানে উই হবে আর কি, এক কথা শ্যালুই হবে এটা কোয়েশ্চেনটা। আর যদি শুরুতে ভার্ব, ডোন্ট, নেভার, প্লিজ, ক্যান্ডি ইত্যাদি থাকে তাহলে কি হবে? তাহলে একটা কমন হচ্ছে উইলিউ, এছাড়া ওন্ট ইউ, কান্ট ইউ ইত্যাদিও দেওয়া যায়, কিন্তু সাধারণত আমরা কমন হিসাবে কি দেব? উইলিউ। ভার্ব, ডোন্ট, নেভার, প্লিজ, ক্যান্ডি ইত্যাদি থাকলে, অথবা লেট অবজেক্ট, এই যে লেট আস ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকলে লেট প্লাস অব, অব মানে এই আস ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকলে মি, অথবা দেম, অথবা হার, হিম ইত্যাদি, অর্থাৎ আস ছাড়া যে কোনো অবজেক্ট থাকলে, লেটের পরে কোনো অবজেক্ট থাকলে, তাহলে আমরা সাধারণত কোয়েশ্চেনটা কী করব? উইলিউ। আশা করি বুঝতে পারছো। আবার এক নজর আমি বলি, যদি প্রনাউন হয়, প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটা প্রনাউন হয়, তাহলে টেকুয়েশনেও ওই প্রনাউনটাই বসবে সাবজেক্ট হিসাবে। আর যদি নাউন হয় তাহলে তার প্রনাউন করে বসাতে হবে। আর যদি শুরুতে পসেসিভ কেস থাকে তাহলে পসেসিভ কেসের পরে যে নাউনটা আছে সেই নাউনের প্রনাউনটাকে টেকুয়েশনের সাবজেক্ট করতে হবে। আর অফ আস থাকলে উই হবে, অফ দেম থাকলে দে হবে, লেটাস থাকলে শ্যালুই হবে, ভার্ব, ডোন্ট, নেভার, প্লিজ, ক্যানলি অথবা লেট অন্য কোনো অবজেক্ট, অর্থাৎ আসার অন্য কোনো অবজেক্ট থাকলে সাধারণত উইলিও হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো কোন নাউনের কি প্রনাউন, সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে তার কি প্রনাউন হবে, এটা এখন আমি লিখে দেখাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লিখেছি কোন নাউনের কি প্রনাউন হবে, এগুলো উল্লেখ করেছি। তো কোন নাউনের কি প্রনাউন হবে তা নির্ণয় দেওয়া হলো। মেইল হলে হি হবে। মেইল মানে হচ্ছে কোনো পুরুষের নাম হলে, কোনো পুরুষের নাম হলে তার পরিবর্তে টেকুয়েশনের সাবজেক্ট হবে হি। আর ফিমেল, ফিমেল মানে মহিলা, কোনো নারীর নাম হলে সেক্ষেত্রে হবে সি। ওয়ান বডিযুক্ত কোনো সাবজেক্ট হলে, যেমন মনে করো নো ওয়ান, এনি ওয়ান, এভরি ওয়ান, সামওয়ান, নো বডি, এনিবডি, এভরিবডি, সামবডি ইত্যাদি যদি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আসে তাহলে টেকুয়েশনের সাবজেক্ট হবে দে। থিং যুক্ত কোনো সাবজেক্ট হলে ইট হবে। থিং, ইট মানে নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং এগুলো হলে টেকুয়েশনের সাবজেক্ট হবে ইট। একটি ইশিব ইট হবে। একটি ইশিবে কি হবে? ইট। এখন এখানে ইশিব বলতে কি বোঝায়? ইতে ইতর প্রাণী, ইতে ইতর প্রাণী, তারপরে শীতে শিশু, শীতে শিশু, আরেকটা আছে কি বতে বস্তু, বতে বস্তু। খেয়াল করো, ইতে ইতর প্রাণী, শীতে শিশু, বতে বস্তু। যদি ইতর প্রাণী একটা হয় অথবা শিশু একটা হয়, বস্তু একটা হয়, তাহলে তার পরিবর্তে ইট হবে। আর একের অধিক ইসিব মানে ইতে ইতর প্রাণী, শীতে শিশু, বতে বস্তু, একের অধিক ইসিব হলে দে হবে। পৃথিবী ও তৎসংশ্লিষ্ট একক বিষয় হলে সি হবে। সূর্যবাদে, সূর্যের ক্ষেত্রে হি হবে। আর আমরা ওই লেটাস তো বললাম, এই লেটাস থাকলে কি হবে? শ্যালুই। আর লেটাস ছাড়া যত ইম্পারেটিভ আছে সব ক্ষেত্রেই কী হবে? উইলিও হবে। এ হচ্ছে এই কোন নাউনের পরিবর্তে কি প্রনাউন হবে এটা। এখন আমি ওই সাবজেক্ট যে আলোচনা করলাম, সাবজেক্টের যে বিষয়গুলো আছে সেগুলো একটা একটা করে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমি যে কথাটা বলছিলাম যে এই সাবজেক্ট সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, সেই জন্যে কয়েকটা কথা বলেছি, এগুলো এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। দেখো, হি ইজ অয়েল। আমরা জানি সাবজেক্ট যদি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্রনাউন হয় টেকুয়েশন সেই প্রনাউনটাই বসে। তাহলে হি ইজ অয়েল, এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই তাহলে কোয়েশনের গঠনটা কী হবে? টেকুয়েশনের গঠনটা হবে এবি নট সাব। এবি কি? ইজ, বসালাম ইজ, তার সাথে নট, তারপরে সাবজেক্ট প্রনাউন হি আছে, এখানে হি বসবে। দ্বিতীয়ত দেখো, কামাল ইজ অয়েল। আমরা বলেছি মেইল যদি মানে প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট আছে সেটা যদি পুরুষের নাম হয় তাহলে তার পরিবর্তে হি হবে, তার প্রনাউন, পুরুষের প্রনাউন কি? হি। তাহলে এই হিসাবে এখানে কী হয়েছে? ইজেন্ট হি, কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। নেগেটিভ ওয়ার্ড না থাকলে কী হয়? এবি নট সাব, এবি নট সাব। এবি হচ্ছে ইজ,
তার সাথে নট, তারপরে কামাল পুরুষ যেহেতু হি হবে ইজন্ট হি। 3 নম্বর উদাহরণটা দেখো, পপি ইজ অয়েল, পপি ইজ অয়েল। আর পপি যেহেতু একটা মহিলা নারী, এই জন্য সি হয়েছে। তো প্রথমে দেখবো কি নেগেটিভ ওয়ার্ড আছে কি না, নেগেটিভ ওয়ার্ড নাই, না থাকলে এবি নট সাব, এবি হচ্ছে ইজ, আনলাম ইজ, তারপরে নট, তারপরে সাবজেক্ট পপি। আর পপি যেহেতু একটা নাম, মহিলার নাম, এই জন্য সি হয়েছে। নোবডি ইজ অয়েল, নোবডি ইজ অয়েল। আমরা দেখেছি ওয়ান বডি যুক্ত সাবজেক্ট হলে দে হয়। আর প্রথমে দেখতে হবে কি নেগেটিভ ওয়ার্ড আছে কি না। হ্যাঁ, নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড, কারণ আমরা জানি নো, নট, নান, নেভার, নাথিং, নোবডি, নাদার, ফিউ, লিটল, সেলডম, হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, বেয়ারলি, এগুলি নেগেটিভ ওয়ার্ড। তো এটা যেহেতু নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি হবে এবি সাব। আর এবি আছে কি ইজ। আর আমরা একটু আগে বলেছি টেক কোয়েশ্চনের সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হয়। এখানে যদিও ইজ আছে, কিন্তু নোবডির সাবজেক্ট হচ্ছে দে, এর সাথে ইজ বসে না, আর বসে, সুতরাং আর দে হবে। নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। প্রথম কাজটা হচ্ছে দেখতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ আছে, নাথিং, নাথিং যেহেতু আছে নেগেটিভ ওয়ার্ড, তাহলে এবি সাব হবে। এবি কি ইজ, এখানে ইজ নিলাম। আর সাবজেক্ট আমরা জানি থিং যুক্ত সাবজেক্ট থাকলে ইট হয়, যেমন নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং ইত্যাদি হলে ইট হবে, সুতরাং এটা ইজ ইট হয়েছে। দি চাইল্ড ইজ ক্রাইং, আমরা একটু আগে বলেছি একটা হিসেবে ইট হয়, একাধিক হিসেবে দে হয়। আর ইসিব কি ইতে ইতর প্রাণী, শীতে শিশু বতে বস্তু। তাহলে দি চাইল্ড, এটা যেহেতু একটা শিশু, এই জন্য এখানে ইট হবে। হ্যাঁ, তা প্রথমে কি দেখবো নেগেটিভ ওয়ার্ড আছে কি না। দি চাইল্ড ইজ ক্রাইং, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, না থাকার কারণে কি হবে এবি নট সাব। এবি কি ইজ নিলাম, ইজ, তার সাথে নট, আর সাবজেক্ট কি দি চাইল্ড, একটা শিশু, সুতরাং ইট হবে, ইজন্ট ইট। দি মুন ইজ ফুল, চাঁদটি পূর্ণ, মানে পূর্ণিমার চাঁদ। আচ্ছা, তো এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে কি হবে এবি নট সাব। এবি কি ইজ, তার সাথে নট, আর সাবজেক্ট দি মুন। আমরা জানি পৃথিবী এবং তৎসংশ্লিষ্ট যত একক বিষয় আছে সবার ক্ষেত্রে কি হয় সি, সূর্যবাদে সূর্যের ক্ষেত্রে হি হয়। তো লেটাস গো, লেটাস থাকলে হয় শ্যালুই, লেটাস থাকলে কি হবে শ্যালুই। আর লেটাস ছাড়া যত ইম্পারেটিভ আছে বার্ব, ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট, আজ ছাড়া অন্য কোনো, লেট মি, লেট হিম, লেট দ্যাম, লেট হার, হ্যাঁ ইত্যাদি হলে কি হবে উইলিউ হবে। তো এখানে উইলিউ হয়েছে। এরপরে দেয়ার যদি সাবজেক্ট হয়, বাক্যের সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার হলে টেকুশনে দেয়ারই থাকে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, আমরা কি দেখবো প্রথমে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ, লিটলটা একটা নেগেটিভ ওয়ার্ড, লিটল যদি যেহেতু নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এবি সাব। এবি কি ইজ, সাবজেক্ট হচ্ছে দেয়ার, সুতরাং এখানে কি হবে ইজ দেয়ার, ইজ দেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আরও কয়েকটা বাক্য লিখে আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি। পরীক্ষায় কিছু বিষয় আছে যেগুলো বাক্যটা থাকে, প্রদত্ত সেন্টেন্সটা সংক্ষিপ্ত থাকে আর পূর্ণাঙ্গ রূপ ধরে, তারপরে এটা কোয়েশ্চনটা করতে হবে। এরকম কিছু বাক্য নিয়ে আমি এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিছু এক্সেপশনাল উদাহরণ দেখব। যেমন লক্ষ্য করো, থ্যাংক ইউ, এর টেকুয়েশন হবে ডোন্ট আই, কারণ এটা একটা সংক্ষিপ্ত রূপ। থ্যাংক ইউ মানে হচ্ছে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই। এখানে আই উজ্জ আছে, এই জন্যে যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড নাই, সুতরাং মূল ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য হবে ডু, তার সাথে নট, এরপরে এখানে উজ্জ সাবজেক্ট আছে আই, ডোন্ট আই। ওয়েলকাম, ওয়েলকামের পূর্ণরূপ হচ্ছে ইউ আর ওয়েলকাম, ইউ আর উজ্জ আছে, এই হিসাবে এটা হচ্ছে আরন্ট ইউ। ওকে, এটা ছিল মূলত ইট ইজ ওকে, এই জন্য ইজন্ট ইট। গুড মর্নিং, এখানে উজ্জ আছে আই উইশ গুড মর্নিং বা আই উইশ ফর ইউ গুড মর্নিং, এই জন্য এটা হবে ডোন্ট আই। আর গুড বাই, এখানে উজ্জ আছে আই বেড, এই জন্য হবে এটা ডোন্ট আই। অল অফ আস কেম হিয়ার, এখানে অল অফ আস থাকলে, যে অফ আস থাকলে উই হয়, আর মূল ভার্বটা পাস্ট ফর্ম, হ্যাঁ এই জন্য ডিডেন্ট উই হয়েছে। হোয়াট এ পিটি, এখানে উজ্জ আছে হোয়াট এ পিটি ইট ইজ, মূলত ছিল ইট ইজ এ গ্রেট পিটি, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে ইট ইজ উজ্জ আছে, এই জন্য ইজন্ট ইট। হাউ অড, এখানেও ইট ইজ উজ্জ আছে, এই জন্য ইজন্ট ইট। শি কাট এ ফিশ, সে একটা মাছ কাটলো, এখানে বোঝা যাচ্ছে না এটা কোন ফর্ম, কারণ কাটের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম একই। তো এক্ষেত্রে এটা পাস্ট ফর্ম কি প্রেজেন্ট ফর্ম, এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে 4টে সাবজেক্ট মনে রাখবা, হি, শি, ইট বা যে কোনো একটা নাম। হি, শি, ইট বা যে কোনো একটা নামের পরে যদি ভার্বের সাথে এস বা ইয়েস না থাকে, তাহলে বুঝতে হবে নিশ্চিত এটা প্রেজেন্ট ফর্ম নয়, প্রেজেন্ট টেন্স নয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই হিসাবে এখানে ডিড হবে, এই জন্য ডিডেন্ট সি হয়েছে। তারপরে হু কেয়ার্স, এই হু মানে হচ্ছে নোবডি, হু কেয়ার্স মানে নোবডি কেয়ার্স, আর নোবডি যেহেতু একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য এটা কি হবে ডু দে, কারণ কি হু কেয়ার্সটা মূলত ছিল নোবডি কেয়ার্স, আর নোবডি নেগেটিভ ওয়ার্ড হওয়ার কারণে কি হবে এ বি সাব। আর এ ভি যেহেতু নাই, মূল ভার্বটা এস বি যুক্ত হওয়ার কথা ছিল ডাজ, কিন্তু হু যেহেতু নোবডির স্থলাভিষিক্ত, এর পরিবর্তে হবে দে, আর দে এর সাথে ডাজ মিলে না, এই জন্য হবে ডু দে।
আই ইজ এ প্রনাউন, আই ইজ এ প্রনাউন। দেখতে মনে হচ্ছে আই এখানে সাবজেক্ট, কিন্তু মূলত এটা সাবজেক্ট না। আই ইজ এ প্রনাউন মানে হচ্ছে আইটা হচ্ছে একটা প্রনাউন, তার মানে এটাকে প্রনাউন বোঝাচ্ছে। এই জন্যে যেহেতু নেগেটিভ ওয়ার্ডটাই হবে এবি নট সাব। এবি কি ইজ, তার সাথে নট, আর এইটা যেহেতু একটা প্রনাউন, মূলত আইটা কি একটা প্রনাউন। তাই জন্য ইট হবে। উই ইজ ফার্স্ট পারসন। এখানে উইটা দেখতে যদিও সাবজেক্ট মনে হচ্ছে, আসলে এটা সাবজেক্ট না, বরং সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, কারণ উই ইজ এ ফার্স্ট পারসন, উই হচ্ছে একটা ফার্স্ট পারসন, এই জন্যে এটা হবে ইজন্ট ইট, ইজন্ট ইট। এই হচ্ছে আজকের আলোচনা। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, এছাড়াও আরও কিছু ব্যতিক্রম নিয়ম, মানে ব্যতিক্রমী উদাহরণ আসতে পারে। আসলে মূলত টেক কোয়েশ্চেনের জন্য কিন্তু মানে কোনো কঠিন জটিল কোনো বিষয় নয়। মূল কথা হচ্ছে দুইটা, তুমি প্রথমেই দেখবা কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা প্রদত্ত সেন্টেন্সে, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কি না। নেগেটিভ ওয়ার্ড থাকলে গঠনটা করবা কি এবি সাব, আর না থাকলে এবি নট সাব। অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে বাদ দিতে হবে, আর না থাকলে জুড়ে দিতে হবে, নট জুড়ে দিতে হবে, এই হচ্ছে কথা। তাহলে দুইটা গঠন দিয়ে আমরা সব পারবো। আর বিস্তারিত তো আমি বলেছি, এবি সম্পর্কে, অক্সিলারি ভার্ব সম্পর্কে কয়েকটা বিষয় আছে, এগুলি বলে দিলাম। সাবজেক্ট সম্পর্কেও কয়েকটা বিষয় আছে, এগুলি বলে দিলাম। আশা করি ইনশাআল্লাহ পূর্ণ নাম্বার পাবে। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানালে আমি তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই এই মহামারী করোনার সময় যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনা করে আজকের ক্লাসটুকু আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।